সেদিন সন্ধ্যায় আমি ১০-২০টা গোলাবাড়ি আর ছাউনি পেরিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু তার একটাও আমার পছন্দ হয়নি। অরচেস্টারশায়ারের গলিগুলো বড় আঁকাবাঁকা আর কাদায় ভরা। সন্ধ্যার মুখোমুখি আমি একখানা খালি বাড়ি দেখতে পেলাম। রাস্তা থেকে একটু দূরে আগাছায় ভরা একটা নোংরা বাগানের মধ্যে বাড়িখানা। আসন্ন সন্ধ্যার ম্লান রক্তিম আলোয় ঘরখানাকে কেমন অদ্ভুত লাগছিল। লাগুক অদ্ভুত, এই হবে আমার রাতের আস্তানা। সারাদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামলেও হাওয়ার বেগ এখনো কমেনি। বাগানের ফলের গাছের ডালপালার মধ্য দিয়ে এখনো শো শো করে বাতাস বইছে। বাতাসের বেগে পাতার ওপর জমে থাকা বৃষ্টির জল ছিটকে পড়ছে বাগানের এদিক ওদিকে। বাইরে বর্ষণ থামলেও এ বাগানে বুঝি এখনো বৃষ্টি শেষ হয়নি। বাড়ির ছাদটাকে তো বেশ শক্তপোক্ত বলেই মনে হচ্ছে। আশা করা যায় বৃষ্টির জল ঢোকেনি ভেতরে। ভেতরটা বেশ শুকনোই আছে। একটা পছন্দ মতো শুকনো জায়গা দরকার। হ্যাঁ, একান্তই দরকার, না হলে মারা পড়ব। কেননা আমার পোশাক বৃষ্টিতে ভিজে একেবারে গায়ের সঙ্গে লেপ্টে রয়েছে। মনস্থির করে ফেললাম এ বাড়িতেই রাত কাটাবো। রাস্তার সামনের দিকে তাকালাম পেছনের দিকে। কোনো লোকজন নেই। অরচেস্টারশায়ারের এদিকটা এমনিতেই জনবিরল, তার উপর আবার বর্ষণক্ষান্ত সন্ধ্যা। এমনই সময়ে ঝড়ের মধ্যে কাদায় ভরা পথে কে বেরোবে? অতএব একটা দিক থেকে নিশ্চিন্ত, অনধিকার প্রবেশের দায়ে কেউ আমাকে অভিযুক্ত করতে পারবে না। বন্ধ দরজা খুলে ফেলতে খুব একটা অসুবিধা হলো না। দরজার এ পিঠে ছিল একটা মরচে ধরা পুরনো তালা আর ও পিঠে ছিল দুটো ছিটকিনি। এগুলো খোলা কোনো সমস্যার ব্যাপার না। ঢুকলাম। ভেতরে অন্ধকার, স্যাঁতসেঁতে আর ভারী অন্ধকার। দেশলাই জ্বালালাম। একটা ওয়াটারপ্রুফ মড়কের মধ্যে থাকায় এটা ভিজে অকেজো হয়ে যায়নি। কাঠির আলোয় দেখলাম একটা অন্ধকার পথের কালো মুখ। হাওয়ার দমকে কাঠিটা নিভে গেল। আমি দরজাটা বন্ধ করে দিলাম। অবশ্য এতটা সতর্কতার কোনো প্রয়োজন ছিল না, কারণ লোকালয় থেকে দূরের নির্জন পথে আসন্ন রাত্রির ঘনায়মান অন্ধকারে আমার দেশলাই কাঠির অতীক্ষীণ আলো আর কোন পথিকের চোখে পড়ে তাকে কৌতূহলী করে তুলবে এমন আশঙ্কা করবার কোনো কারণ ছিল না। তবু কথায় বলে, সাবধানের মার নেই। আরেকটা কাঠি জ্বালালাম। তার আলোটুকু সম্বল করে এগোলাম অন্ধকার পথে। কাঠি নিভে গেল। জ্বালালাম আরেকটা কাঠি। এমনই করে কাঠি জ্বালতে জ্বালতে এসে পড়লাম পথের শেষে। সেখানে ছোট্ট একখানা ঘর। ভাগ্যক্রমে সে ঘরের দরজায় কোনো তালা টালা লাগানো নেই। ঘরে ঢুকলাম। এ ঘরের বাতাস অনেকটা পরিষ্কার, অনেক স্বাভাবিক। ঘরখানাও যেন একটু ছিমছাম। একটা জানালা রয়েছে, কিন্তু সেটা বন্ধ। ঘরের এক কোণে একটা মাটির চুলা। বহুত আচ্ছা, ভাবলাম অন্ধকার রাতে কেউ ধোঁয়া দেখতে পাবে না, সুতরাং মাটির চুলাটা জ্বালানো যেতে পারে। ভিজে পোশাকটাকে আগুনে সেঁকে নেওয়া দরকার, কিন্তু জ্বালাবো কি দিয়ে? কাঠকুটো কোথায়? অসহায়ভাবে চারপাশে তাকালাম। দু এক টুকরো কাঠও কি পাওয়া যাবে না? সমস্যার সমাধান হয়ে গেল। শুকনো কাঠে মাটির চুলে চমৎকার আগুন জ্বলল। আগুনের উত্তাপে ভিজে পোশাক শুকাতে লাগলাম। জল আর চায়ের সরঞ্জাম আমার সঙ্গী ছিল। চা খেলাম, পোশাকও শুকালো। এবার শুয়ে পড়া ছাড়া করণীয় কিছুই নেই। খিদে পেয়েছে। সঙ্গে যা খাবার ছিল
তা পথই শেষ হয়ে গিয়েছে। অজ্ঞতা পেটের খিদে পেটে রেখেই শুয়ে পড়তে হলো। এক সময় ঘুমিয়ে পড়লাম, কিন্তু খুব বেশি সময় ঘুমোতে পারলাম না। কেননা যখন জাগলাম তখনও চুলায় আগুন বেশ উজ্জ্বলভাবেই জ্বলছিল। মেঝের শক্ত তক্তার উপর ঘুমানো সহজ নয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন আশার হয়ে আসে। একটু নড়াচড়া করলেই ঘুম ভেঙে যায়। পাশ ফিরে আবার ঘুমাবার চেষ্টা করলাম। আচম্বিতে একটা শব্দ শুনে চমকে উঠলাম। অন্ধকার পথটায় পায়ের শব্দ। শব্দটা এগিয়ে আসছে এই ঘরের দিকেই। আগেই বলছি, এই ঘরে একটি মাত্র জানালা, আর সেটাও বন্ধ। যে দরজা দিয়ে আমি এই ঘরে এসেছি সেটি ছাড়া আর কোনো দরজাও নেই। ঘরের মধ্যে লুকোবার মতো কোনো আলমারি অথবা কাবার্ডও নেই। বাড়ির মালিক আসছে, এখন আমি পালাই কি করে? আমি তো হাতে নাতে ধরা পড়ে যাব। কিন্তু এই অবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আমার সামনে তো দ্বিতীয় কোনো পথ খোলা নেই। বাড়ির মালিক নিশ্চয়ই অনধিকার প্রবেশের দায়ে আমাকে অভিযুক্ত করবে। তার অর্থ যে কি তা আমার অজানা নয়। আমাকে আবার অরচেস্টার জেলে ফিরে যেতে হবে। অথচ এই তো সবে দুদিন হলো আমি সে জেল থেকে খালাস পেয়েছি। সেখানে যাবার আমার ইচ্ছে আদৌ নেই। আগন্তের কোনো তাড়াহুড়া নেই। সে বেশ ধীরে সুস্থে অন্ধকার পথ ধরে এগিয়ে আসছে। দরজার ফাঁক দিয়ে বাইরে আলো পড়েছে। আলো দেখি লোকটি বোধহয় এগিয়ে আসছে এই ঘরখানার দিকে। সে হয়তো ভাবছে তার অন্ধকার ঘরে কে আলো জ্বালল। লোকটি ঘরে ঢুকল। মনে হলো ও আমাকে দেখতেই পায়নি। আমি এক কোণে গুটিসুটি মেরে বসেছিলাম। কোনো দিকে না তাকিয়ে লোকটা সোজা চলে গেল জ্বলন্ত চুলার কাছে। জলে ভেজা ঠান্ডা হাত দুখানা গরম করতে লাগলো আগুনের তাপে। সত্যি সাংঘাতিক ভিজেছে লোকটা। ওর সমস্ত শরীর থেকে ঝরঝর করে জল পড়ছে। স্বীকার করি আজকে সারাদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। সন্ধ্যার আগে একটু থেমে আবারও শুরু হয়েছে ঝড় বৃষ্টি। কিন্তু এরকম বৃষ্টি ঝরা রাতেও বা লোকে এরকম ভিজে যায় কি করে? লোকটার পোশাক পুরনো। ওর সমস্ত শরীর থেকে জল ঝরে পড়ছে পড়ছে ঘরের মেঝেতে। লোকটার মাথায় টুপি নেই, চুল ভিজে। চুল থেকে জল ঝরে পড়ছে চুলার জ্বলন্ত কাঠের উপর। একটা হিস হিস শব্দ হচ্ছে। সে শব্দের মধ্য দিয়ে ফুটে উঠেছে যেন একটা অন্ধ আক্রোশ, একটা দুর্বোধ্য আশুয়া। বুঝলাম লোকটি মোটেই একজন আইন মেনে চলা সুনাগরিক নয়। ও আমার মতো একজন ভবঘুরে পথের ভদ্রলোক। সুতরাং একই পথের পথিক আমরা। একটু হেসে ওকে সম্ভাষণ করলাম। কি মশাই, আপনিও কি রাতের আশ্রয়ের খোঁজে? তাছাড়া কি, বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, শুনছেন না ঝড়ের গর্জন? হ্যাঁ, তা তো শুনছি। সারা রাত বোধ হয় এমনই চলবে। ওহ, কি জঘন্য আবহাওয়া! একেবারে ভিজে গিয়েছি। কি ঠান্ডা! সমস্ত শরীর যেন জমে বরফ হয়ে যাচ্ছে। অনুযোগের সুরে আগন্তুক বলল। তারপর আগুনের আরো কাছে গিয়ে গুটিসুটি মেরে বসল। আমি বললাম, রাস্তায় চলার পক্ষে আবহাওয়াটা মোটেই ভালো নয়, কিন্তু একটা কথা ভেবে অবাক হচ্ছি। কি কথা? আমাকে শেষ করতে না দিয়েই আগন্তুক প্রশ্ন করল। ভাবছি এই বাড়িখানা পরিত্যক্ত কেন?
এখানে মাঝে মাঝে লোকজন তো আসতে পারে, কেননা পুরনো হলেও এই বাড়িখানা এখনো বাসের অযোগ্য হয়ে ওঠেনি। বাইরে ঝড়ের গর্জন বেড়ে গেল। আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ফালাফালা করে দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোয় দেখলাম বাগানের গাছপালা আর আগাছাগুলো ঝড়ের বেগে কি রকম অদ্ভুতভাবে আন্দোলিত হচ্ছে। করকর করে বাজ ডাকল। তখন আগন্তুক বলল, একটা সময় ছিল যখন এমন একখানা চমৎকার সুন্দর কুটির বা এরকম সুন্দর বাগান আর এ তল্লাটে ছিল না। আর এখন কোনো লোক এখানে থাকে না, কোনো পথ বলা পথিক বা ভব ঘুরেও রাত্রিবাস করে না এখানে। আমি প্রশ্ন করলাম, কিন্তু কেন? আমার কথার কোনো জবাব না দিয়ে আগন্তুক বলতে লাগলো, আর আজ ভিখারিরা পর্যন্ত এই বাড়িতে রাত কাটায় না। যেসব পোড়া বাড়িতে ভিখারিরা রাত কাটায় সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাদের ছেঁড়াখোড়া পোশাকের টুকরো, খাবারের অবশেষ। এখানে কি সেরকম কিছু দেখতে পাচ্ছেন? আমি আবার প্রশ্ন করলাম, না, কিন্তু বাড়িখানার এরকম হাল হলো কি করে? হানাবাড়ি, বুঝলেন মশাই? এ বাড়িখানা হলো হানাবাড়ি। হানাবাড়ি? দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল লোকটি। শ্বাস ফেলতেও যেন ওর কষ্ট হচ্ছে। আপনি দেখছি এ বাড়ি সম্বন্ধে অনেক খবর রাখেন। ব্যাপারটা জানা থাকলে খুলে বলুন মশাই। ভূত, এ বাড়িতে নাকি ভূতের উপদ্রব। লোকটা এ বাড়িতেই থাকতো। সে এক মহা দুঃখের কাহিনী। সব কথা আপনাকে বলবার প্রয়োজন নেই। এটুকু বললেই যথেষ্ট হবে যে হতভাগ্য লোকটিকে শেষে মিলের পুকুরে ডুবে আত্মহত্যা করতে হলো। ওকে যখন পাড়ে তোলা হলো তখন ওর মৃতদেহটা জলের উপর ভাসছে। দেহটার উপর অতি শুকনো পাতলা ও পিছল মাটির একটা আস্তরণ পড়ে গিয়েছে। আঠালো মাটির গায়ে আটকে ছিল জলের পানা আর শ্যাওলা। মরবার পরও নাকি লোকটাকে দেখা গিয়েছে। গায়ের অনেকেই দেখেছে তাকে। মৃত মানুষটা যেন ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছে পুকুরের পাড় দিয়ে। ওকে বেশি দেখা গিয়েছে স্কুলের মোড়ে ছেলের জন্য অপেক্ষা করতে। ও বোধহয় বলে গিয়েছে যে ছেলে বা ওর পরিবারের কেউ আর বেঁচে নেই। বসন্ত রোগে সবাই মারা গিয়েছে। আর এই জন্যই ও জলে ডুবে আত্মহত্যা করেছে। পরিবারের সবাই মারা যাবার পর লোকটা আর বাইরে বেরোতো না। বাড়ির মধ্যেই ক্রমাগত পায়চারি করত। মরার পরও তার পায়চারি বন্ধ হয়নি। এখনও নাকি তার আত্মা দেহ ধারণ করে ঘুরে বেড়ায় এই বাড়ির মধ্যে। লোকটা জলে ডুবে আত্মহত্যা করেছিল। এখন সে ঘুরে বেড়ায়, কেবলই ঘুরে বেড়ায়। হানা দেয় তার একটা বড় স্বাদের বাগান ঘেরা বাড়িতে। আগন্তুক আবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল। কিছুক্ষণ দুজনে চুপচাপ। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শোনা যাচ্ছে ঝড়ো হাওয়া হু হু শব্দ। হাজার হাজার অদৃশ্য ক্রুদ্ধ দানব যেন দারুণ আক্রোশে ঝাঁপিয়ে পড়েছে এই ছোট্ট কুটিরখানার উপর। বাড়িখানাকে যেন ওরা উড়িয়ে নিতে চায় বহু দূরের দানব লোকের পথে। বিদ্যুৎ চমকাচ্ছে আর সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বজ্রের ক্রুদ্ধ গর্জন। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে আমি বললাম, আমাদের কিন্তু কুসংস্কার আচ্ছন্ন হলে চলবে না। ভূতের ভয়ে যদি আমরা এ বাড়ির আশ্রয় ছেড়ে চলে যাই, তবে এই দুর্যোগের রাতে খোলা আকাশের নিচে জলকাদা ভরা রাস্তাতেই আমাদের রাত কাটাতে হবে। আগন্তুক বলল, না না, এ বাড়ি ছেড়ে যাব কেন? ওসব ভুতুরে ছানার গাল গল্প আমি বিশ্বাস করি না। তখন হেসে বললাম,
আমিও করি না। অনেক লোকের কাছে শুনি লোকে নাকি ভূত দেখে, আমি কিন্তু কোনোদিন ভূত দেখিনি। আগন্তুক তাকালো আমার দিকে। ওর দৃষ্টি কি অদ্ভুত। কিছু মুহূর্ত চুপ করে থেকে সে বলল, দেখেননি? আপনার বোধহয় ভবিষ্যতেও কোনোদিন ভূতের সঙ্গে আপনার মোলাকাত হবে না। ভালো, কোনো কোনো লোক তো সারা জীবনেও ভূতের দেখা পায় না। গরিব মানুষের বাড়িতে টাকা পয়সা না থাকাটাই একটা দারুণ কষ্টকর ব্যাপার। তার উপর যদি আবার ভূতের ভয় দেখাতে শুরু করে, তবে তো চমৎকার। আমি তখন বললাম, ভূত নয়, পুলিশের লোকেরাই আমার ঘুমকে অস্বস্তিকর করে তোলে। পুলিশ আর পরের ব্যাপারে অহেতুক নাক গলানে লোকদের জন্যই আজকাল রাতের বিশ্রাম পাওয়াটা খুব শক্ত হয়ে উঠেছে। লোকটার জীর্ণ পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল। ওর গা থেকে কেমন স্যাঁতসেঁতে ভেজা ভেজা গন্ধ আসছিল। আরে মশাই, এতক্ষণ আগুনের পাশে বসে আছেন, এখনো আপনার পোশাক শুকালো না? গা আর মাথা থেকে তো দেখছি এখনো সমানে জল ঝরছে। শরীর শুকাতে আপনার আর কতখানি তাপ লাগবে? বেশ অবাক হয়েই আমি প্রশ্নটা করলাম। শুকোতে? কাশতে কাশতেই আগন্তুক একটু হাসল। বোধ করি ওর হাসিটাই কাশির মতো। তারপর খসখসে গলায় বলল, আমার শরীর শুকোবার কথা বলছেন? না মশাই, আমার শরীর কোনো দিনই শুকাবে না। কি করে শুকাবে? আমার মতো যারা, তাদের শরীর চিরকালই ভেজা থাকবে। তাদের শরীর থেকে চিরদিনই জল ঝরবে। কোনোদিন আর শুকনো হতে পারবে না তারা। বৃষ্টি, রোদ্দুর, শীত, গ্রীষ্ম যাই হোক না কেন, তাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। বিশ্বাস হচ্ছে না? দেখুন তবে। লোকটা তার হাত দুখানা ঢুকিয়ে দিল আগুনের মধ্যে, কবজি পর্যন্ত ঢুকিয়ে দিল। তারপর এক দৃষ্টে তাকিয়ে রইল জ্বলন্ত আগুনের দিকে। ওর চোখে দৃষ্টি ভয়ঙ্কর। এ যে বদ্ধ উন্মাদের দৃষ্টি। না না, এ দৃষ্টি অমানুষিক, এ দৃষ্টি অপার্থিব। মুহূর্তের মধ্যে সমস্ত ব্যাপারটা যেন আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। আমার মেরুদণ্ডের মধ্য দিয়ে বয়ে গেল আতঙ্কের তুহিন শীতল স্রোত। গলা চিরে বেরিয়ে এলো এক নিদারুণ আর্তনাদ। আমি এক ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। কি করে যে অন্ধকার পথ আর বাগান পেরিয়ে বাইরের রাস্তায় এসে পড়লাম তা বলতে পারি না। বাইরের দুর্যোগের প্রকৃতিটাই যেন পাল্টে গেল আমার কাছে। বৃষ্টি ধারাকে মনে হলো ঈশ্বরের আশীর্বাদ। কাদায় ভরা পথটাকে মনে হলো পরম আশ্রয়। বিদ্যুতের আলোয় আমি পথ দেখছি। বজ্রের গর্জন আমার কাছে এগিয়ে যাবার সংকেত। সে বৃষ্টি ঝরা রাতে হানা বাড়িখানাকে পেছনে রেখে আমি জলকাদায় ভরা পথ ধরেই ছুট দিলাম সামনের দিকে।